গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি NH-12 দিয়ে কলকাতা যাচ্ছি, অর্থাৎ কৃষ্ণনগর থেকে বেরিয়ে মোটামুটি 125 কিলোমিটার মতন রাস্তা হয় আমার বাড়ি পর্যন্ত। তো এই সময় তোমাদেরকে NH-12-এর বর্তমান পরিস্থিতির আপডেটটা দিয়ে দেবো। রাস্তার অবস্থা অনেকটাই আগের থেকে খারাপ হয়ে গিয়েছে, তারপরে কতটা হাইওয়েতে মেনটেনেন্স অলরেডি হচ্ছে সেগুলো সমস্ত দেখিয়ে দেবো। ঘড়িতে সময় বলছে প্রায় 10টা 15, আর এখন আমি কৃষ্ণনগর থেকে বেরিয়ে হাইওয়ে নিয়ে নিলাম। কৃষ্ণনগর সেন্ট্রামকে বাঁদিকে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন এই হাইওয়ে সোজা এইরকমই সুন্দর পাবো মোটামুটি শান্তিপুর পর্যন্ত। শান্তিপুরের আগে বেশ কয়েক জায়গাতে NH-12-এর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। মেনলি যে জায়গাগুলোতে দিগনগর, কালীরহাট এবং যেখানে যেখানে ব্যারিকেড আছে বাজার এরিয়া, সেই প্রত্যেকটা ব্যারিকেডের মুখগুলোতে রাস্তার অবস্থা খুবই খারাপ। কৃষ্ণনগর থেকে বেরিয়ে দ্বিতীয় ফ্লাইওভারের উপরে এখানেও দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়ে গেছে। বেশ বড় বড় গর্ত আছে, এতে বাইকের চাকা পড়লে খুবই অসুবিধা। মোটামুটি 5-6 কিলোমিটার মতন চলে এসেছি। গাড়িতে ফিউল আপ করা হয়ে গেছে, হাওয়াও ভরা আছে। এখন শুধুমাত্র টান টান ক্রুজ করে যাব বড় জাগুলি পর্যন্ত। বড় জাগুলি থেকে রাস্তা চেঞ্জ করে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নেবো, কারণ কলকাতা যাওয়ার জন্য আমার মনে হয় বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থাই ভালো। আমঘাটা হয়ে বারাসাতের মধ্যে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা আমি সবসময় অ্যাভয়েড করি, সেটা 4 হুইলার বা 2 হুইলার যেভাবেই আসি না কেন। এই গর্তগুলোর যা সাইজ, গর্তগুলোতে যদি কেউ পড়ে গাড়ি নিয়ে, তার গাড়ি কোনোভাবেই আর ঠেকাতে পারবে না সে। এখানে অলরেডি অনেকটা জায়গা প্যাচওয়ার্ক হয়েছে কোনো এক সময়, এবছরের নয়, এটা দেখে বোঝা গেল। তবে সামনে এই জায়গাটাতে আরও অবস্থা খারাপ। আমরা দিগনগর চলে এসেছি। দিগনগরের আগে হাইওয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই বড় গর্তগুলো রাত্রে যদি লাইটস না জ্বলে তাহলে প্রায় ইনভিজিবল হয়ে যায়, এবং ওটা আরও বড় সমস্যার কারণ। আরেকটা বহুল চর্চিত জিনিসগুলো এইগুলো, পশ্চিমবঙ্গের হাইওয়েতে এত ব্যারিকেড, এত ব্যারিকেড, আর এই জায়গাগুলোতে মানুষ পারাপার করার জন্য ব্যারিকেড ছাড়া উপায়ও নেই বলে পুলিশ মনে করে, কিন্তু ব্যারিকেডগুলোর জন্যই রাত্রে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো পুলিশের উচিত রাত্রে ব্যারিকেডগুলোকে সরিয়ে দেওয়া, কিন্তু আমি কোনোদিনই দেখিনি আজ পর্যন্ত যে রাত্রে ব্যারিকেডগুলো সরিয়ে দিতে। গত দু মাস আগে আমি নর্থ বেঙ্গল থেকে যখন ফিরছিলাম, তখনও রাত্রে অনেক জায়গাতেই ব্যারিকেড পেয়েছি, বহরমপুরের আগে। বাহ, বলতে বলতে আমি নিজেই এটা করতে পড়তাম। এই জায়গাটাতে দেখো, এগুলো হাইওয়ে? এগুলো নাকি হাইওয়ে? কিসের জন্য টোল পে করে মানুষ? আগের দিনই কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া হয়ে বহরমপুরের দিকে, অর্থাৎ ওই লেন দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে অনেক জায়গাতেই হাইওয়ের অবস্থা খারাপ থাকলেও প্যাচ ওয়ার্ক আরও বেশি হয়েছে বলে দেখে খুশি লাগছিলো। কিন্তু কৃষ্ণনগর থেকে কলকাতায় আসার এই স্ট্রেচটাতে হাইওয়ের কাজ এখনও একদমই ভালো করে হয়নি। বিশেষ করে রানাঘাটের আগে এই যতটুকুনি রাস্তা আছে কৃষ্ণনগর থেকে এই স্ট্রেচটাতে বহুত গর্ত, এবং রানাঘাটের উপরে যে চূর্ণী নদীর ব্রিজ, তার অবস্থাও নাকি খুব শোচনীয়। স্পিড ক্যামেরায় স্পিড দেখবো আর নিচে একটা বড় গর্ত তাকিয়ে আছে। বাহ। এখন শান্তিপুরকে বাঁ হাতে রেখে আমরা হাইওয়ের বাইপাস ধরে বেরিয়ে যাব। এখানে সামনেই একটা সিগন্যাল আছে, আর ওই লেনের রাস্তাটাও খুব খারাপ এইখানে। সেটা হয়তো এই পাশ থেকে আমি দেখাতে পারছি না, কিন্তু অন্যদিন যখন ফিরছিলাম তখন দেখতে পেয়েছিলাম। আচ্ছা, সিগন্যাল বন্ধ পেয়েছি অ্যাজ ইউজুয়াল, কোনোদিনই আমি সিগন্যাল খোলাটা পাই না। ঠিক যে কথা বলছিলাম, শান্তিপুরের এই সিগন্যালটা পেরিয়ে এইখানেও রাস্তার অবস্থা খুব খারাপ। রিসেন্ট কিছু হালকা প্যাচ ওয়ার্ক হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমার মনে হয় না টিকবে। এটা জোরে বৃষ্টি এলেই সমস্ত উঠে যাবে। ঠিক করে পিচও এখনও ঢালেনি, অলরেডি উঠে গেছে। এখন সোজা চলে যেতে হবে আমাদের কল্যাণী। ঢুকতে এখনও প্রায় আধ ঘন্টার উপরে লেগে যাওয়ার কথা। বলয়দড়ি বটতলা, এখানেও রাস্তাটা ভেঙে গেছে। শান্তিপুর ফ্লাইওভারটা পেয়ে গেলাম। ফ্লাইওভারের উপরে রাস্তাটা চট করে কোনোদিনই খারাপ হয় না, কারণ ফ্লাইওভারের উপরে যেহেতু জল দাঁড়াতে পারে না বেশিরভাগ সময়, তো জলগুলো বেরিয়ে যায় এবং রাস্তাটা খারাপ হওয়ার সময়ও হয় না। কারণ এই যে পিচ মূলত এসে খারাপ হয় বর্ষাকালে, কারণ পিচ বর্ষাকালে ধুয়ে যায়। আনএক্সপেক্টেডলি শান্তিপুর ব্রিজের উপরেও গর্ত হয়ে গেছে একটা।
ফুলিয়া ঢোকার 2-3 কিলোমিটার আগে হাইওয়ের অবস্থাটা কিন্তু বেশ খারাপ ছিল, বিশেষ করে যেখান থেকে ইউটার্নটা আছে এবং একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল এখানটা কিন্তু এখনও সারায়নি, দুটো ব্যারিকেড মেরে রেখে দিয়েছে। কিছু প্যাচ ওয়ার্ক হয়েছে কিন্তু এই প্যাচ ওয়ার্কগুলো এখনও টেকেনি ঠিকঠাক। রানাঘাট ঢুকতে আর 1-1.5 কিলোমিটার মতন বাকি। এখানে রানাঘাটের প্রথম যে ফ্লাইওভারটা ওটাই আমরা ক্লাইম্ব করছি। তো এই ফ্লাইওভারের উপরেও রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, দেখা যাক এখন কীরকম আছে। বেশ কয়েক জায়গাতে প্যাচ ওয়ার্ক হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু বড় বড় গর্ত এখনও প্রচুর রয়ে গেছে। সম্ভবত ওই দিকের লেনটা আরও বেশি খারাপ এর থেকেও। আর সামনেই আসছে চটি নদীর ব্রিজ। চটি নদীর ব্রিজটা এই হাইওয়ের কাজ হওয়ার অনেক আগে থেকেই মানুষের জন্য নাইটমেয়ারের কারণ এই ব্রিজের এখানটাতে তো একে প্রচুর জ্যাম হতো, তারপরে এখন 4 লেন রাস্তা হয়ে যাওয়ার পরেও ব্রিজটা ছোট রয়ে গেছে। রাস্তার অবস্থা কিছুই ঠিক হয়নি অ্যাজ এক্সপেক্টেড। ব্রিজের আগে তো আরোই খারাপ। বাপরে, পুরো হাইওয়ের একটা বটলনেক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা। বেশি একটু খারাপ, এতটা খারাপ হবে আমি আশা করিনি। শেষবার মাসখানেক আগে সম্ভবত রাত্রে যখন এসছিলাম এই ব্রিজ দিয়ে, এই ব্রিজের অবস্থাটা এতটা খারাপ ছিল না। এই বর্ষাতে আরও খারাপ হয়ে গেছে, তার উপর ব্রিজে কোনো কাজ করাতে পারেনি। কি হলো, সবাই দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে না গিয়ে উপায়টাই বা কি, ছোটো ছোটো চাকার এই স্কুটার, তাতে এবারে এরকম খারাপ রাস্তা। রানাঘাটের আগে শান্তিপুরের পর, অর্থাৎ মাঝখানের এই স্ট্রেচটুকুনি, শান্তিপুর থেকে রানাঘাটের স্ট্রেচটুকুনি রাস্তা যথেষ্ট ভালো ছিল। ভেবেছিলাম হয়তো সামনেও রাস্তাটা গিয়ে ভালো পাবো, কিন্তু মোটামুটি বাইকে অতটা না বুঝতে পারলেও 4 হুইলারে এলে এই খারাপ রাস্তাগুলো আরও বেশি সমস্যার হয়ে যায়। এই হাইওয়ের কাজ চলাকালীন, অর্থাৎ যখন এই 6 লেন হাইওয়ের এই ফ্লাইওভারগুলো তৈরির সময় নিচে দুপাশে রাস্তা সার্ভিস লেন দিয়ে যাতায়াত করতে হতো আর মাঝখানে কাজ হতো, সেই সময়টা ছিল চরম দুর্ভোগের সময়। এক সময় কৃষ্ণনগর ঢোকার জন্য কলকাতা থেকে রানাঘাটে 0.5 ঘন্টা 45 মিনিট এবং কি 1-1.5 ঘন্টাও জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের। এবং তারও আগে হাইওয়ে যখন সিঙ্গেল লেন ছিল তখন দাঁড়াতে হতো টোটাল 4খানা রেলগেটে। কৃষ্ণনগর থেকে বেরিয়ে রানাঘাটেই ছিল 2খানা রেলগেট। কয়েক হাজার কোটি টাকার এই NH12 প্রজেক্টটা শুধু রাস্তা তৈরি হলেই তো আর হবে না, রাস্তাটাকে মেনটেনও করতে হবে। তো এত ভালো রাস্তা তৈরি হওয়ার পর সেটা যদি মেনটেন না হয়, দেখে খুবই খারাপ লাগে। অবশ্য আমি কোনো আশাও করি না যে আমাদের দেশে একটা জিনিস মেনটেন থাকবে। কয়েকটা জায়গায় যে প্যাচ ওয়ার্ক হয়েছে ওটা দেখেই আপাতত আমি খুশি। ও অসাধারণ, পুরো ডেথ ট্র্যাপ। বলতে বলতে আমি ডেথ ট্র্যাপে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, বাহ, পুরো হাইওয়ের এই পাশ থেকে এই পাশ সুন্দর করে খারাপ হয়ে গেছে। স্পিড ব্রেকার তো বসানো যায় না হাইওয়েতে, থাক এই প্যাচটা ঠিক করবো না। বাহ, আরও একটা স্পট পাওয়া গেল যেখানে রাস্তা উঠে গেছে, সাইড দিয়ে কোনোভাবে বাইক আসার জায়গা আছে, কিন্তু 4 চাকা নিয়ে এই লেনে চলে এলে মুশকিলে পড়তে হবে। আরও একবারে সিগন্যালে দাঁড়ানো খেতাম আমি, কিন্তু এইবারটা আমার কপালে বেরিয়ে যাওয়া আছে। রয়্যাল এনফিল্ড দাদার কাছে ছোট্ট করে সাইড চেয়ে নেবো, দেবে রয়্যাল এনফিল্ড দাদা? আচ্ছা, দাদাকে টেনে নিক। খুব ভারী গাড়ি তো, মেড লাইক আ গান, তো কষ্ট করে চালাতে হয়। বন্দুক চালানো অত সহজ কাজ নয়, রয়্যাল এনফিল্ডও সবার জন্য নয়, এই হাইওয়েটাও সবার জন্য নয়। এগুলো কি ভাই? না, রোড ট্যাক্সটা তাহলে যাচ্ছে কোথায়? ভেবেছিলাম রানাঘাটের পরে হাইওয়ে একটু ভালো পাবো, কিন্তু এক একটা প্যাচ যা দেখছি কোনো মতেই আর ভালো বলা সম্ভব নয়। কল্যাণী টোলটাতে টোল নেওয়া বন্ধ করে দেওয়া উচিত এরকম হাইওয়ে হলে। টোলের জন্য কেন পে করব যদি সার্ভিস না পাই? যে রাস্তাটার জন্য আমরা টাকা পে করছি, যে রাস্তাটার জন্য যাওয়ার সময় 100 টাকার উপরে এবং ফেরার সময় প্রায় 50-এর গায়ে টাকা নিয়ে নেয় প্রাইভেট ভেহিকেলে, সেই রাস্তার যদি এই কোয়ালিটি হয় তাহলে আমরা কেন পে করব? কল্যাণী প্রায় চলে এসেছি, এন্টার করছি কল্যাণী টোল প্লাজা, আর 2 কিলোমিটার বাকি কল্যাণী টোল। টোল যত এগোচ্ছি রাস্তার অবস্থা কি আরও খারাপ হচ্ছে। এখানে তো অলরেডি মাটি বা কিছু টাইপের জিনিস দিয়েছে গর্তগুলোর মধ্যে, এইটুকুনি বোঝা যাচ্ছে, নাকি পিচের লেয়ার উঠতে উঠতে ভেতরের বালি উঠে চলে এসছে সেটাও বুঝতে পারছি না। একটা জিনিস অন্তত ভালো যে এখনও বাইকের জন্য টোল দিতে হয় না,
ইন ফিউচার হয়তো কোনো দিন দিতে হতেও পারে। অবশ্য কিছু কিছু এক্সপ্রেসওয়ে আছে যেগুলো আমাদের এখানে নেই, সেখানে বাইকের জন্য টোল লাগে। বড়জাগুলি আর বাকি 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তার আগেই ডান দিকে চলে এসছে মাকআউটের ক্যাম্পাস। যারা যারা মাকআউটে পড়িস বা মাকআউটের আন্ডারে কোনো কলেজে পড়ো, তারা খুব ভালো প্রশংসা করো মাকআউটের, ভালো ভালো শব্দ ব্যবহার করে একটুখানি করে দাও। সোজা যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, এই ফ্লাইওভারটায় গেলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে এবার নিয়ে নিতে হবে লেফট টার্ন, অথবা হাইওয়ে ছেড়ে সার্ভিস লেন নিয়ে নিতে হবে। সার্ভিস লেনের অবস্থাটা এই জায়গাটাতে খুবই খারাপ। রিসেন্ট টাইমসে আমি যতবার যাতায়াত করেছি তো খারাপ ছিলই। স্টোন চিপ এসে পড়ে আছে, হয়তো রাস্তার কাজ হবে, কিন্তু এই পুরো পার্টটা অত্যন্ত খারাপ। এত গাড়ি যায়, তার মধ্যে হাফ রাস্তা এমনভাবে ঢেউ খেলিয়ে গেছে, আঁকা খেলা দেখাচ্ছে, তার মধ্যে হাফ রাস্তা এমনভাবে ঢেউ খেলিয়ে গেছে যে কোনো ভালো ভালো অবস্ট্যাকেল কোর্স, অফরোড ট্রেলকে হার মানিয়ে দেবে। পুরো হাইওয়ের জলগুলো, অর্থাৎ ফ্লাইওভারের জলগুলো বৃষ্টির সময় এই ড্রেনেজগুলো দিয়ে এসে পড়ে সোজা সার্ভিস লেনে। সার্ভিস লেনের যে ড্রেনগুলো, সেই ড্রেন হয় নেই অথবা বুজে গেছে, তার জন্য পুরো পিচটা ধুয়ে চলে গিয়ে কাদা হয়ে গেছে রাস্তাটা। যাই হোক, ব্রিজের তলা দিয়ে রাইট টার্নটা নিয়ে নেবো। এখনও ভাঙা রাস্তা এই তলাটুকুনি আছে, তারপরে আমরা কাঁচরাপাড়া হরিণঘাটা রোডটা আবার ভালো পাবো। স্যার হাত দেখিয়ে দিয়েছে, বেরিয়ে যাই। হ্যাঁ স্যার, বেরোচ্ছি। ট্রাফিকটা কাটিয়ে এলাম। এবার তোমাদের এই রাস্তাটা সম্পর্কে বলি। এই রাস্তাটা কানেক্ট করছে বড়জাগুলির ক্রসিং থেকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাঁপা মোড় পর্যন্ত। টোটাল ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি হবে। এই 4 লেন পার্টটা শেষ করে একটা নতুন ফ্লাইওভারও তৈরি হয়েছে, সেই ফ্লাইওভারটা গ্রাউন্ড করে সোজা কাঁপা মোড়ে তুলবে। কাঁচরাপাড়ার ভেতরে যে এরিয়াটা দিয়ে মিলিটারি ক্যাম্পের পাশের, ওটা দিয়ে এখন যেতে হচ্ছে। ইন ফিউচার ওই রাস্তাটা দিয়ে আর যেতে হবে না। মোটামুটি ভালো রাস্তা, মাঝে মাঝে কিছু স্ট্রিপস অফ স্পিড ব্রেকার আছে, এগুলোতে একটুখানি গাড়িটা ভাইব্রেট করে, আর কিছুই না। তাও বড় কনভেনশনাল বাম্পারের থেকে রাস্তা এগুলো অনেক ভালো। কিন্তু উল্টো লেনে আসা গাড়ির অত্যাচারটা খুব বেশি এই রাস্তায়। কেউ 6 লেনের ফ্লাইওভারটা দেখেই লোভ হচ্ছে, খুলে গেলে একদিন আসতে হবে। এই ফ্যামিলিয়া স্কুলটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, যে তুমি ঠিক রাস্তায় এসেছো। এই সোজা চলে যাচ্ছে এখন কাঁচরাপাড়া, 4 লেন রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এবার আমাদের 2 লেন রাস্তা দিয়ে যেতে হবে। 4 লেন রাস্তাটার থেকে এই রাস্তাটা সরু হলেও যথেষ্ট সিনিক, এবং অনেক চায়ের দোকান টোকান পেয়ে যাবে, কিছু নতুন রেস্টুরেন্টও হয়েছে, সেগুলোও পেয়ে যাবে তোমরা। তবে ওভার স্পিডিং করবে না একদমই রাস্তাটাতে, কারণ এতটা জনবহুল এরিয়া, মানুষ প্রায় রাস্তা ক্রস করে বা গাড়ি ঘুরিয়ে ফেলে। সামনে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা পেরিয়ে আমরা নিয়ে নেবো বাঁ দিক। বাঁ দিকটা তো অলওয়েজ ওপেন থাকার কথা, কিন্তু ট্রাকটা কেন দাঁড়িয়ে আছে জানি না, হয়তো অলওয়েজ ওপেন নেই, সার্জেন্ট দাঁড়িয়ে আছেন। এই হোক, সিগন্যাল খুলে গিয়েছে। হ্যাঁ, সিগন্যাল খুলে গিয়েছে। অবশেষে বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার আসার পর পেয়ে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম সোজা চলছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত। শেষ প্যাচটুকুনি এখনও তৈরি হয়ে ওঠেনি পুরোপুরি। প্রায় শেষের 5 কিলোমিটার মতন আমাদেরকে ডাইভারশন দিয়ে মাঝখানে রাস্তার কাজ হচ্ছে এবং দুপাশ দিয়ে যাতায়াত করতে হয়। এখন প্রায় 30 কিলোমিটারের মতন রাস্তা এইরকমই হাইওয়ে পেয়ে যাব। শুনেছি নতুন এখানে গাড়ির স্পিড লিমিট করেছে 80 আর বাইকের স্পিড লিমিট করেছে 50।
50 স্পিড লিমিট হাইওয়ের জন্য খুবই কম। 50 স্পিডে বাইক চালালে তো ভাই পিছন দিয়ে অন্য গাড়ি মেরে দেবে। সম্ভবত এই সামনে থেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাচ্ছে, এবার শুরু হচ্ছে ডাইভারশনওয়ালা রাস্তা। হ্যাঁ, এখানেই তোমাদেরকে নিয়ে নিতে হবে এবার ডাইভারশন, কারণ রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশ দিয়ে, কারণ হাইওয়ের কাজ এই অবধি এখন হয়েছে। এখন ডাইভারশন দিয়েই যেতে হবে আমাদের বাকি প্রায় 5-7 কিলোমিটার মতন। আর একটা অল্টারনেট রাস্তার ব্যাপারে তোমাদেরকে বলে দিই, এই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটার নাম মুজাফফর আহমেদ সরণি। এই রাস্তাটা ইউজ করেও তোমরা যেতে পারো, তাহলে সোজা এয়ারপোর্টের পাঁচিলের গায়ের কাছে উঠবে এবং তারপরে রাইট টার্ন নিয়ে আবার এয়ারপোর্টের সামনে চলে যেতেও পারবে। বাহ ভাই, সুন্দর বাঁদিকে ঢুকে আমার যাওয়ার জায়গাটা আটকে দিলি। ঠিক এখানেই শেষ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং আমরা টার্ন নিয়ে নিলাম লেফট বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। এবার এখন যেতে হবে আমাদেরকে সোজা, এই স্ট্রেচটাও প্রায় বেশ কয়েক কিলোমিটারের, তারপরে রাইটে যে ফ্লাইওভারটা থাকবে এই ফ্লাইওভারটা আমরা নেব। ফ্লাইওভারটা নামাবে আমাদের এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের ঠিক সামনে। এই ফ্লাইওভারটার কথাই বলছিলাম, বাঁ দিকে চলে গেলে যশোর রোড এবং বারাসাতে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে, আর ঠিক রাইটে এই ফ্লাইওভারটা আমাদেরকে নামিয়ে দেবে এয়ারপোর্টের গেটে। নিচে যদি ভুল করে চলে যাও তোমাদের কিন্তু যশোর রোডের দিকে কিছুটা গিয়ে তারপরে আবার ইউটার্ন নিয়ে ফিরে আসতে হবে। আরে বাপরে, পিছনে অ্যাম্বুলেন্স হর্ন দিচ্ছে আর আমি পৌঁছে গেছি এয়ারপোর্টের 2.5 নম্বর গেট। এখানে বাঁ দিক দিয়ে অফরোড করতে হবে। গাড়িটা বেশি ভারী হয়ে গিয়েছে আজকে। এয়ারপোর্ট কার্গো কমপ্লেক্সের রাস্তাটা যথেষ্ট খালি পেয়েছি আজকে, অবাক করার মতন ঘটনা এটা। কার্গো কমপ্লেক্স পেরিয়ে চলে এসেছি ভিআইপি রোডে। এখন ভিআইপি রোডের আমি জ্যামটা ঠেলি, তার সাথে ব্লগটা এখানেই এন্ড করছি। রোড কন্ডিশন নিয়ে দেওয়া এই ভ্লগটা আমার প্রথম ভ্লগ হিসেবে সেভড থাকলো চ্যানেলে, এটা ডিলিট করব না ভালো না হলেও। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক বা এনি স্পেস ফর ইমপ্রুভমেন্টস কমেন্টে জানিয়ে দেবেন। টাটা।